সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। কখনো দল বেঁধে বাসা বাড়ি কিংবা অফিসে ঢুকে বিরোধী পক্ষকে মারধর, কখনো আবার গ্রেপ্তার আসামির ওপর আদালত প্রাঙ্গণে হামলা, এমনকি চলতি পথে ঠুনকো অজুহাতে অনেকেই হঠাৎ আক্রমণের শিকার। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। অথচ মব তৈরি করে যে কোনো ব্যক্তিকে আক্রমণ পুরোপুরি আইন বিরুদ্ধ। তবুও দিনের পর দিন চলছে একই ঘটনার পুনরাবৃত্তি। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, সাধারণ জনতা থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই মব হামলা তথা মব জাস্টিসের বিরুদ্ধে। গতকালের ঘটনার পর বিএনপি মবক্রেসির বিরুদ্ধে পুনরায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। এরপরও আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা থামছে না কেন? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় মব জাস্টিসের শেষ কোথায়। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের, আমির ও কানাডা হাই কমিশনারের বৈঠক। লন্ডন বৈঠকের পর নির্বাচনী তামেলে দেশ কেটেছে অনিশ্চয়তাও, বলছে বিএনপি। বিতর্কিত নির্বাচনের মামলায় আদালতের কাঠগড়ায় সাবেক সিইসি নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে দুদক, তথ্য চেয়ে ইসিকে চিঠি। বাড়ছে করোনার দাপট, একদিনে 3 জনের মৃত্যু। ডেঙ্গুর চোখ রাঙানির সঙ্গে যোগ হয়েছে চিকুনগুনিয়া। ঢাকায় মশা নিয়ন্ত্রণে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে 2 সিটিকে হাইকোর্টের নির্দেশ। হেলাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। গতকাল যে ঘটনাটি ঘটেছে, আমরা তো প্রথমেই আলোচনা করলাম যে বাংলাদেশে অনেক বছর ধরেই মব প্রচলিত। আমরা একসময় এমনটাও দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, যে ছেলে ধরার গুজব ছড়িয়ে একজন শিশুর অভিভাবককেও কিন্তু মব পিটিয়ে খুন করেছিল। পদ্মা সেতুতে মাথা লাগবে এরকম কথা শুনে সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ছেলে ধরার গুজব ছড়িয়ে পড়লো এবং বেশ কয়েকজনকে তখন পিটিয়ে হত্যা করা হয়েছিল। এই ধারাবাহিকতাটা কিন্তু এখনও বন্ধ হয়নি। আমরা দেখছি যে বিশেষ করে 5ই আগস্টের পর এই যাকে তাকে যখন তখন ফ্যাসিবাদের দোষর আখ্যা দেওয়া কিংবা বিরোধী পক্ষ হিসেবে ধারণ করে তাদেরকে আক্রমণ করা, মারধর করা, তারপর হামলা করা, এবং এই হামলা পুলিশের উপরও এখন পর্যন্ত চলছে। প্রতি মাসে গড়ে 37টি মব পুলিশের উপর হামলা করে, এমনটি পুলিশের মহাপরিদর্শকও দাবি করেছিলেন। তো সব মিলিয়ে গতকাল যে ঘটনাটি ঘটেছে এর পেছনে আমরা দেখেছি যে আপনার দলের স্বেচ্ছাসেবক দল, সম্ভবত তাদের নামে স্লোগান হয়েছে বাইরে, সেখানে কয়েকজন নেতার নামে স্লোগান দেওয়া হয়েছে, 2-1জনকে স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসাবেও বিভিন্ন গণমাধ্যম উল্লেখ করেছে। যদিও সেটা সত্যতা আমরা যাচাই করতে পারিনি, গণমাধ্যম সূত্রেই বলছি আপনাকে। সব মিলিয়ে এই যে মবক্রেসি কিংবা মব জাস্টিস কিংবা মব লিঞ্চিং, যেটাই বলি না কেন, এটি আসলে কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না কেন? আপনাকে ধন্যবাদ। একই সাথে আমাদের সম্মানিত সহ-আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, মব জাস্টিস আপনি যেটা বলেছেন রাইটলি এবং কারেক্টলি স্পটেড। আমি এটাই বলতাম আপনার কথা, আপনি যদি ওইভাবে নাও শুরু করতেন। মব জাস্টিসের শুরুটা কিন্তু মোস্টলি হয়েছে, খুব প্রমিনেন্টলি হয়েছে আওয়ামী লীগের টাইমে। এখন হয়েছে কি, 5ই আগস্টের পট পরিবর্তনের পরে খুব দুঃখজনক হলো সত্যি, 5ই আগস্টের আগে মানে জুলাই থেকে নিয়ে আগস্ট পর্যন্ত জাতীয় যে ঐক্যমত ছিল যে একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, সেখানে কিছুটা ফাটল ধরেছে বলতে আজকের দিনে আমার কোনো সংকোচ হচ্ছে না। দের ইজ আস্থা সংকট হয়েছে। আমরা সবাই একই লক্ষ্যে যাওয়ার কথা, কিন্তু আমরা সেদিকে না গিয়ে যে যার পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে কথা বলছি। এবং এই সুযোগে আরেকটা কথা বলে, আমি কয়েকদিন আগে একটি টক শো দেখছিলাম, একজন শিক্ষার্থী এসেছিলেন যিনি জুলাই আগস্টে আন্দোলনে ছিলেন। তো উনি খুব দুঃখ করে একটি কথা বলেছেন যে সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে পুরো ছাত্র সমাজকে এনসিপির চোখে দেখা। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা সাধারণ শিক্ষার্থীর একটা অভিব্যক্তি ছিল। আমি নিজেই দেখেছি একটা টক শোতে। এবং উনি আরও খুব সুন্দর করে বলেছেন, আমি এটা লিখে রেখেছি এই জন্য, জুলাই আগস্টের আন্দোলনে অংশ নেওয়া লক্ষ লক্ষ ছাত্রের কণ্ঠকে উপেক্ষা করে সরকার একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে। তো এটা হচ্ছে ওনার পার্সোনাল মতামত, বাট এটা একটু রিফ্লেক্টেড হচ্ছে।
এবং আমার মনে হয় যে এই পুলিশের উপর যে আক্রমণগুলো হচ্ছে বা এই যে মব জাস্টিসের সৃষ্টি হচ্ছে, এটা দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্যই হচ্ছে। এবং আমার মনে হয় মোস্টলি এখানে যারা 5ই অগাস্টের পরাজিত শক্তি, যারা দেশ ছেড়ে পালাতে মানে বাধ্য হয়েছে, কিন্তু তাদের যারা এখনো লোকজন দেশে রয়ে গেছে, তারাই দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে এই সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য এবং দেশে একটি এমন পরিস্থিতি সৃষ্টি করার জন্য যাতে মানুষের মনে আবার একটা সংশয় সৃষ্টি করে যে আগে ভালো ছিল, এখন ভালো আছি, সামনে কি হবে। আমার মনে হয় এটা হচ্ছে, আপনি বলেছেন, দেখেন একটি পরিকল্পিতভাবে অনেক জায়গাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর বিরুদ্ধে কিছু পরিকল্পিত প্রপাগান্ডা করা হচ্ছে। বিএনপি শুরুর থেকেই মব জাস্টিসের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থানে আছে এবং আমি চট্টগ্রামের সহসাংগঠনিক সম্পাদক, আমি সাংগঠনিক দায়িত্বে আছি। আমাদের উপরও নির্দেশনা আছে এই ধরনের কোনো ঘটনা যদি প্রমাণ পাওয়া যায় তাদের বিরুদ্ধে যেন আমরা ইমিডিয়েটলি সাংগঠনিক ব্যবস্থা নেই। আমি মনে করি যদি আদতে এটা সত্যি হয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তৃতীয় কোনো পক্ষ বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। একই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, নুরুল হুদা সাহেব, ওনার সাথে যা হয়েছে এটা মব জাস্টিস, এটা আইনত নিষিদ্ধ, কিন্তু শত সুযোগ থাকা সত্ত্বেও ওনার যে কর্মকাণ্ডের প্রতি মানুষের একটি ঘৃণা জন্মেছে, এইটা যদি মব জাস্টিস নাও হয় তবে আমার মনে হয় যে ওনার গ্রেফতারের বিষয়টি বাংলাদেশিরা খুব উল্লসিত না হলেও মনে করেছে যে এই 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 ধরনের লোক যারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টির দিকে ঠেলে দেয় দায়িত্বে থেকে, যেখানে তার সম্পূর্ণ সুযোগ ছিল যে দেশকে একটি এই ধরনের একতরফা নির্বাচন থেকে রক্ষা করার, তার বিরুদ্ধে একটা ঘৃণা আসলে বাংলাদেশিদের থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের সব কিছুই আইনের আওতার মধ্যে থেকে, আইনের স্কোপের মধ্যে থেকেই এটা মোকাবেলা করতে হবে। আইনি প্রক্রিয়াতে তাকে ধরা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বিশ্বাস করি এই মামলাগুলোই তাদের প্রমাণ করবে এবং তাদেরকে সাজার আওতায় আনা হবে। বিএনপি মামলা করলো গতকালকেই 3টি নির্বাচনে যারা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার ছিলেন তাদের বিরুদ্ধে। জি সন্ধ্যাতেই হচ্ছে নুরুল হুদা সাহেবকে আটক করা হলো এবং সেটা আটক করলো জনতা। জি জনতা বলতে সেখানে পলিটিক্যাল লোকজনও ছিল হয়তো, বা সেটা যেহেতু প্রমাণিত না আমরা এখন স্পষ্ট করে বলতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে 9 মাসে যেই নির্বাচনকে অবৈধ বলা হয়েছে, যে নির্বাচনের বিরুদ্ধচারণ করেছে রাজনৈতিক দলসহ পুরো দেশের মানুষ, সেই নির্বাচন কমিশনারদেরকে কিংবা নির্বাচনের কুশীলবদেরকে শাস্তির আওতায় আনার জন্য সরকার কি দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে? আসলে আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম এক জায়গায়, তো আমাদের আরেক সহকর্মী ছিলেন আমাদের সাথে আপনাদের এখানে ঢোকার আগে, তো উনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে মানুষের মনে একটা সংশয় দীর্ঘদিন ধরে আছে যে সরকার আছে কিনা, মানে কার্যক্রমে, মানে মানুষের এই সামগ্রিক যে ঘটনা প্রবাহ হচ্ছে। তো আমি ওইভাবে যদি নাও বলি, তবে কিছু কিছু জায়গায় যেমন মাত্র ট্রায়াল শুরু হলো, 1 মাস হয়, 1 মাস হয় না, 15 দিন মনে হয় ট্রায়ালটা শুরু হলো, এবার 15 ডেজ হয়েছে। এতদিন পরে যারা মূল কালপ্রিট, যাদেরকে দিয়ে প্রত্যক্ষভাবে এই নির্বাচনী করাপশনগুলো করিয়েছে বা এই যে অবৈধ নির্বাচনগুলো করিয়েছে, তাদেরকে বিএনপির মামলার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা, তো যারা দাবি করছে এককভাবে যে তারাই জুলাই আগস্টের আন্দোলন সফল করেছে এবং বাংলাদেশে 147টি নিবন্ধিত দল থাকলেও আমরা দেখা যাচ্ছে একটি দলের ব্যাপারেই বারবার মোটামুটি একটা মিডিয়া হাইপও আমি বলবো, আমি ঠিক এটাকে খুব একটা ইগনোর করব না, এই একটি দলকেই খুব হাইপ করে বলা হচ্ছে ওনারাও কিন্তু যত দোষী বিএনপির উপর দিচ্ছে, বিএনপি এটা করে না, বিএনপি ওইটা করে না, সরকারের ব্যাপারে ওনাদের কোনো বক্তব্য নেই, আবার ওনারা নিজেরাও কিছু করেন না। হ্যাঁ, তো এই জায়গা থেকে আসলে আমাদের মনে হয় বেরিয়ে এসে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য সম্মিলিতভাবে জুলাই আগস্টে যে স্পিরিট ছিল দেশের মধ্যে, সকল রাজনৈতিক দল, সকল শ্রেণী পেশা, ছাত্র জনতা, শ্রমিক সবাই মিলে যেভাবে দেশকে একটি স্বৈরাচার মুক্ত করেছে, এই বাংলাদেশকে পুনর্নির্মাণে অবশ্যই সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, নাহলে দেশে বারবার পতিত স্বৈরাচারের যারা লোকজন আছে তারা বারবার মাথাচাড়া দিয়ে উঠে দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করবে বলে আমি মনে করি। হেরো ভাই, আপনাকে ধন্যবাদ। প্রিন্স ভাই, আমি একটা ফেসবুকের কমেন্ট দিয়ে আপনার কাছে প্রশ্নটা করতে চাই। নূর আলম শিকদার নামে একজন কমেন্ট করেছেন, ফ্যাসিবাদের পক্ষ নিলেই মায়ের, কোনো দালালিতে কাজ হবে না। যদি আমাদের দেশে এখনো এভাবে করে আমরা ভাবতে থাকি তাহলে কি আসলে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ তৈরি হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচককে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি।
আমি এই আলোচনায় যাওয়ার আগে একটু 30 সেকেন্ড সময় নিই। আপনার নিউজ দেখছিলাম এবং আমরা দেশের অনেক বাস্তবতা জানি, বিশেষ করে আপনার এখানেও বললো যে করোনার দাপট, ডেঙ্গু, চিকুনগুনিয়া। চিকনগুনিয়া আলোচনাটা আমি একটু খালি সময় সুযোগ নিচ্ছি এই কারণে, কারণ আমাদের কিন্তু মানে যে প্রশাসন থাকার কথা যথাযথভাবে কিন্তু এখন নাই। সুতরাং আমি মনে করি যে সবাইকেই, রাজনৈতিক কর্মী, সমর্থক সহ এলাকাবাসীকে এ ব্যাপারে একটা সচেতন উদ্যোগ নেওয়াটা খুব জরুরি। কারণ আমরা যত কথাই বলি সবই তো জনগণের স্বার্থে, কিন্তু এই ধরনের ঘটনাবলী একটু জরুরি। কারণ বিগত দিনে আমরা যে করোনার উত্তর পরিস্থিতিতে আছি তার অনেকগুলো অভিজ্ঞতা আছে। সুতরাং সেটা যাতে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি সেটা আমাদের মনে রাখা দরকার। আপনি এখানে যে আলোচনা শুরু করেছেন এবং শেষে যেটা বলেছেন, এক কথায় যদি বলি তাহলে দেখবেন যে কথাটা আপনি তুললেন যে আলটিমেটলি তো তাই। এই দৃষ্টিভঙ্গি যদি থাকে এবং সেইটার যদি কিছু লালন পালন কর্তা থাকে, তাহলে অফকোর্স এটা আর একটা নব্য ফ্যাসিবাদের ধারাতেই পরিণত হবে। আমার মনে হয় যে এই ব্যাপারে একেবারে ন্যূনতম যাদের সাধারণ কি বলে জ্ঞান থাকার দরকার নেই, ঘটনাগুলি দেখেছে তাতে তাই হবে। এটা থেকে উত্তরণ খুব জরুরি বলে আমি মনে করি। আমি এক্ষেত্রে একটু ছোট মন্তব্য করতে চাই যে যেহেতু এখানে মব সন্ত্রাস বা এটা নিয়ে একটা আলোচনা আপনি আজকে সূচনা করেছেন এবং খুবই কারেক্টলি করেছেন, কারণ এই আলোচনাটা খুবই জরুরি। অন্ততপক্ষে অন্য কথা বাদ দিলেও যে এত বড় একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমরা যখন আসলাম, আমাদের সামনে তো একটা গণতন্ত্রের পথ চলাটাই একটা প্রধান কাজ। তো এখন কোনো কাজ যদি এটাকে ব্যাহত করে তাহলে তো সংকট আরও তীব্র হবে এবং সেটা তো ওই অভ্যুত্থানকেই নানা মানুষ প্রশ্নবিদ্ধ করতে পারে। তা সুতরাং এইটাকে উত্তরণ ঘটানো একটা জরুরি কর্তব্য বলে মনে হয়। এখন সেই জরুরি কর্তব্যের জায়গায় আপনি যখন উপস্থাপন করছিলেন আমার তখনই একটু মনে হচ্ছিল যে আপনি যে কথাগুলো বলছেন যে এই যে মব নিয়ে যে সংকটগুলো, তো এখন যারা দায়িত্ব পালন করছে আসলে কি তারা এটাকে অ্যাগ্রি করছে? আমার একেবারে সরাসরি বুঝ এইটা যদি অ্যাগ্রি আমরা কেউ করি, আমি খালি যারা দায়িত্ব আছে তা না, আমরাও ধরেন রাজনৈতিক কর্মী হিসাবেও আমরা যদি এটাকে প্রথমে একমত হই তাহলে কিন্তু আমি পথ খোঁজার চেষ্টা করব, যদি আমার উদ্দেশ্য পজিটিভ থাকে। আমি ধরে নেব পজিটিভ উদ্দেশ্য, বিকজ একটা গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে আছি, আমরা গণতন্ত্রের পথে যাত্রা করব। তাহলে সেইটাই হচ্ছে একটা প্রধান আলোচ্য বিষয়ের জায়গা থাকে, এটা মনে রাখতে হবে। আরেকটা কথা আমি এই সূচনাতেই বলি, আপনি অন্য প্রশ্ন নিশ্চয়ই আসলে তখন বলবো। ওই যে ভাই একটা কথা বলছিলেন যে কিছুক্ষণ আগে আসলে আমরা একসাথে বসেছিলাম, খুবই একটা আমি বলবো যে তিনি দল করলো এলাকার মানুষের সাথে অনেক বেশি মেশেন, তা তাকে যখন কেমন চলছে বলার পরে যে উনি একটু বললেন না, উত্তরটা এরকম যে মানুষ মনে করছে যে বোধহয় মানে কি বলে ওইরকম ক্ষমতায় তো কেউ নাই, দৃশ্যমান জায়গা দেখতে পাচ্ছে না। কারণ সে তো চোখের সামনে তার একটা নির্বাচিত সরকার দেখতে চায়, তার এলাকায় এলাকায় নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়, তখন ভালো করুক মন্দ করুক ওইটা তার মাথায় থাকে, কিন্তু সেইটা তার মাথায় নেই। সেইটা মাথায় না থাকার কারণ ওই যে আপনি যেটা বললেন তথাকথিত ফ্রি স্টাইল, অমুক টমুক, হ্যাঁ কারোর হয়তো এই উদ্দেশ্য থাকতেও পারে যে এই সরকার এত বড় ঘটনা, তার এই কাজগুলো করা উচিত ছিল, করে নাই, সুতরাং আমি এটা করি। কিন্তু এইটা যে আমাদের গণতন্ত্রকে ব্যাহত করবে, গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করবে এবং পুরো আইনের শাসনকে ব্যাহত করবে, যা আলটিমেটলি আমরা একটা কর্তৃত্ববাদ স্বৈরাচারকে যেটা হটালাম ওই ধরনের একটা প্রবণতায় সামনে নিয়ে আসতে পারে। এইটার তো কোনো বিকল্প নেই যে এইটার উত্তরণ ঘটানোর। একটু ভিন্নভাবে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেন গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটাতে হবে, নির্বাচিত সরকারকে আনতে হবে। দেখুন, নির্বাচিত সরকার আনার জন্য আমাকে নির্বাচন করতে হবে, নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে এবং একই সাথে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেই পুলিশ গত 9 মাসে প্রতিনিয়ত মবের শিকার হচ্ছে, যেই পুলিশ যারা মব করছে তাদেরকে আটক করতে পারছে না, যেই পুলিশ থানায় আসামি গ্রেফতার করে নিয়ে আসার পর রাজনৈতিক দল থানা ঘেরাও করলে সেটা বিএনপি জামায়াত সবার বিরুদ্ধে অভিযোগ আছে, থানা ঘেরাও করে রাজনৈতিক নেতাকে কর্মীকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই পুলিশ কি এই রাজনৈতিক দলের যেই কর্মী বাহিনী কিংবা তাদের যে সমর্থক গোষ্ঠী তাদের হুমকি প্রতিহত করে সত্যিকার অর্থে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারার সম্ভাবনা আছে? না সেখানেও মব তৈরি হবে? এটাও সরাসরি বুঝি যদি, সেটা আমাকে একটু কথা এটা বলতে হচ্ছে, কারণ আপনার উপস্থাপনার ক্ষেত্রটাকে ধরে আমি এটাকে বলতে চাই পজিটিভ জায়গা থেকে। আপনি যে পুলিশের যে কথাগুলো বললেন এটা তো খুবই কারেক্টলি আপনি অ্যাড্রেস করেছেন। তো এইরকম একটা অবস্থা যদি চলতে থাকে এবং নির্বাচনের সময়ও যদি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বা যারাই থাকবে, নির্বাচনকালীন একটা সরকার হওয়ার কথা,
নির্বাচনের সময়, সেটা আমাদের কি বলে যে ঐক্যমত্য কমিশনের বৈঠক নির্বাচন মানে কি বলে যে আমাদের সংবিধানের পার্টিতে হওয়ার কথা, তাহলে সেই সরকারের যদি আস্থাশীলতা ফিরে না আনতে পারে তাহলে তো শুধু এদের কাছ থেকে আপনি ভালো আশা করে লাভ নেই। ইউ আর কারেক্ট, ঠিকই বলেছেন। কিন্তু আমি বলছি যে তাহলে তো আমাকে একটু রিভিজিট অন্য জায়গায় করতে হবে। আমরা এতদিন পারলাম না কেন? তাহলে এইটা যদি রিভিজিট করি তাহলে আমার মনে হয় যে সময়টা হাতে আছে, আমরা এটা করতে অসুবিধা দেখি না। সাথে খালি দুইটা কাজ করতে হবে, দুইটা বা তিনটা কাজ যদি বলি, তিনটা কাজের ছোট দুইটা শুরু করি। একটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলো আমরা এই ব্যাপারে ঐক্যমত্য হব কিনা, যে আমরা যাকে যার কাজ করতে দেবো, যার ভোট তাকে দেওয়ার দায়িত্ব পালন করব। 2 নম্বর, যে সরকার থাকবে সে নির্মোহ অবস্থান সব কিছুর পরে হবে কিনা, যে মানুষের ওই অধিকার প্রোটেক্ট করার জন্য আমি যা করার তাই করব। একই সাথে আর একটা কাজ করতে হবে, যে পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া তো কোনো নির্বাচন আমরা চাই না। সুতরাং সেই পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনকালীন সময়ে যে সরকার ক্ষমতায় থাকবে এবং নির্বাচন কমিশনের 100% কর্তৃত্ব অ্যাসিওর করতে হবে এই সমস্ত অর্গানগুলোর প্রতি, সে পুলিশ থেকে শুরু করে সব বাহিনীর প্রতি। এবং আরেকটা সুযোগ আমাদের সামনে আছে, মনে রাখতে হবে, এখনো পর্যন্ত আমাদের সেনাবাহিনী মাঠে আছে। আমার ধারণা আমরা নির্বাচনের সময়ও নিশ্চয়ই তাদের সহায়তামূলক। সেনাবাহিনী নিজেও তো বলেছিল যে কোনোভাবেই আর কোনো মব সহ্য করা হবে না, তারপর তো মব বন্ধ করা যাচ্ছে না। এইটি তো বড় কোশ্চেন এখন হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নের উত্তর হয়তো এখানে আমরা খুঁজে পাবো না, কিন্তু আমি মনে করছি এইটাই, যে যে সরকার থাকছে তার বডি ল্যাঙ্গুয়েজ কর্মকাণ্ডের উপরে সব কিছু নির্ভর করছে। এবং সেটা হয়তো এর সাথে একটু পার্শিয়াল আলোচনা মনে হতে পারে, কিন্তু আমাদের এই যে ইয়াং ম্যান যে কথাটা এখানে বলার চেষ্টা করলেন, যে আর ওই যে একটা উদাহরণ দিলেন, ওইটা যদিও আমি শুনি নাই, কোনো ছাত্র ভাই যদি এটা বলে, নিশ্চয়ই বলেছেন, কারেক্টলি বলেছেন। তাহলে সেই জায়গাটা বিবেচনা করে সরকারের তো একটা নির্মোহ পজিশন থাকা দরকার রাজনৈতিক দল বিভিন্ন জায়গার প্রতি, যার জন্যই তো এই সংকটগুলো তৈরি হচ্ছে। আমি বলছি এই সংকটগুলো তৈরি হবে না সরকার যদি দায়িত্বশীল আচরণ করে। আর সরকার যদি এক্ষেত্রে বারবার দায়িত্বশীল আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, তাহলে তো এই সরকারের প্রতি আমরাই তো আস্থাশীল থাকতে পারবো না। আমরা যে সমর্থন এখনো পর্যন্ত অব্যাহত রেখেছি সেইটাও কতদিন রাখতে পারবো, সেটাও তো প্রশ্নবিদ্ধ হবে। আমি এই টকশোতে আসার আগে আরও এই কারণে বলছি যে উনি সামনে ছিলেন, যে আমি যখন একটা সাধারণ মানুষ একটা ভাইকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, আমি বললাম যে কী সমস্যাটা কি, মানুষটি কয় যে মানুষ তো একটা সরকার আছে এটাই তো মনে করতে পারছে না। সুতরাং সে একটা সরকার মনে না করতে পারাতে সে নিজেও হতাশাগ্রস্ত এটা হচ্ছে। তাহলে এইটাই যদি মানুষের ভাষা হয়, তাহলে তো আপনাকে এই সরকার, তার মানে আমি কালকে সরকারকে চলে যেতে বলছি না, তাহলে সরকারকে ওই ধরনের সরকারের মতো আচরণ করতে হবে নির্মোহ জায়গা থেকে। তাহলে আপনি এই উত্তরণের পথটা আমরা দেখাতে পারবো। আর পজিটিভ দেখানোর পথ কি জানেন? অন্ততপক্ষে আমরা এই যে নানা কারণেই তো এখন রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলার সুযোগ হচ্ছে, ঐক্যমত্য কমিশনের, সেটা হয়তো অন্য আলোচনা, কিন্তু আমাদের পারস্পরিক যে দেখা সাক্ষাৎ হচ্ছে, তাতে অন্ততপক্ষে এই বুঝে আমার কোনো ঘাটতি নাই। অধিকাংশ দল, আমি সবার কথা বলবো না, অধিকাংশ দল অনেক দিন ধরেই যে আন্দোলন করে এসে যে সংকট তৈরি হয়েছে, সবাই কিন্তু বুঝছে এর হুট করে এটা সংকটের উত্তরণ ঘটবে না যদি আমরা নিজেদের একটা ঐক্যবদ্ধতা না রাখি। তাহলে সেই রকম পজিটিভ চিন্তা থাকতে থাকতেই অন্তর্বর্তীকালীন সরকার একটা পজিটিভ ভূমিকাই জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হয়। ধন্যবাদ প্রিন্স ভাই। হেলাল ভাই, আপনাকে আমি একসাথে দুটো প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছে, ফেসবুকে লেখালেখি করছে কিংবা মানে আপনার ফর্মাল মাধ্যমে কথা বলছে, তারা কিন্তু ইনফর্মালি একটা আলাপ করেন অনেকেই, আমাদের কাছেও করে দেখেছি, আমরা ফেসবুকেও দেখেছি, নানা মাধ্যমে আমরা দেখেছি, যে যারা অপরাধী ছিলেন গত 16 বছরে, তাদেরকে যেহেতু সরকার বিচার করতে পারছে না, পুলিশ তাদেরকে ধরতে পারছে না, তাদের আদালতে বিচার শুরু হচ্ছে না, তাহলে কি তারা বিনা বিচারে থেকে যাবেন? তারা আপনার ভাষায় যেটা আপনি শুরুতেই বলেছিলেন যে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে, সেই ষড়যন্ত্র কি তারা চালিয়েই যাবেন? সুতরাং এটা এক ধরনের কোট আনকোট নাগরিক দায়িত্ব হিসেবে তারা নিয়েছেন, যে যারা কিনা এই যে ফ্যাসিবাদের দোসর, সেই ফ্যাসিবাদের দোসরদেরকে নিজেরাই ধরে ফেলা এবং তাদেরকে আটক করা কিংবা তাদেরকে মারধর করা, বিচার করার একটা জায়গা তারা নিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বড় রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং ক্ষুদ্র রাজনৈতিক দল হলো এনসিপি প্রভাবশালী, তাদের মধ্যে একটা প্রবণতা আছে, সবাই কিন্তু 5ই আগস্টের পর তার যে কোনো দাবি জোর করে রাজপথে নেমে সরকারকে হুমকি দিয়ে রাস্তা আটকে জনগণকে বিপর্যস্ত করে আদায় করার চেষ্টা করছে। সেটা মেয়র ইলেকশন থেকে শুরু করে আপনার সচিবালয় কিংবা এনবিআর বলেন, অথবা হচ্ছে ওই তথ্য আপা বলেন, কিংবা এমপিও যারা ভুক্ত শিক্ষক না তাদেরকে এমপিও ভুক্তির দাবিতে বলেন, সবাই একই কাজ করছে।
তাহলে এই যে জোর করে দাবি আদায় করার যে প্রচেষ্টা এবং সেটা অনেক ক্ষেত্রে সত্য সত্য সফলও হয়, এই জায়গা থেকেই কি আসলে মব জাস্টিস উৎসাহিত হচ্ছে কিনা? আচ্ছা, সুন্দর। আপনার দুইটা প্রশ্নের উত্তর আমি জাস্ট আপনি বলার আগে আমি এমনি একটা জিনিস মনে পড়ছে, আমি লিখছিলাম। এটা হলো, দেখেন, আইনের শাসনের অন্যতম নিয়ামক হচ্ছে আইনকে আইন অনুযায়ী চলতে দেওয়া। জি। আবার কথা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে অনেকে অপছন্দ হতে পারে, অনেকের কর্মকাণ্ড অপছন্দ হতে পারে, কিন্তু যেটা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার করেছে, যে আইনকে নিজের মতো করে ব্যবহার করেছে, যখন যেটা ইচ্ছা করেছে, এই জন্যই কিন্তু দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তো এটার থেকে যদি এখনও আমাদের মাথায় এই শিক্ষাটা না আসে যে আইনকে আইনের মতো করে চলতে দিতে হবে, হ্যাঁ, সরকার যেখানে ব্যর্থতার জায়গা আসছে এখানে অবশ্যই আমরা ওনাদেরকে এটা রিমাইন্ডার দিব বারবার। এখন যেমন আমরা বলছি যে 147টা দল আছে, ছোট দল হিসেবে ধরেন আপনিও বলার সময় আপনি বললেন বিএনপি, জামাত এবং এনসিপি, কিন্তু বাংলাদেশে তো আমাদের সাথেই একজন আলোচক আছেন যিনি কমিউনিস্ট পার্টির না, তারা জেনারেল জোর করে সেক্রেটারি। এখনো কোনো কিছু আদায় করার চেষ্টা করেন নাই। আদায় অনেকেই করছে, আদায় অনেকেই করছে, কিন্তু কথা হচ্ছে এই যে কথার মধ্যে ধরেন যখন ডাকছে, আমরা টিভিতে যখন নিউজ দেখি, আপনি যদি যেই লোক বাংলাদেশে রাজনৈতিক সচেতন না, অথবা একটা বিদেশি যদি দেখে, তাহলে ওনারা কিন্তু ধরেই নেবে নিউজ দেখে বাংলাদেশের তিনটা দলই মেজর আছে। পলিটিক্যাল পার্টি। এইটা আমার কাছে খুব আনফর্চুনেট মনে হয়, কারণ আমি আরো অনেক মানে আমার বাবাদের সাথে রাজনীতি করেছেন, অনেক এরকম বিদগ্ধ রাজনীতিবিদ আছেন যারা ছোট হলেও বা হয়তো অপেক্ষাকৃত ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ একটু ছোট দল, কিন্তু অনেক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, বা বাংলাদেশে তারা বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল। তো আমার মনে হয় এই পারসেপশনটা করা উচিত যে সবার সাথেই এই জিনিসটা হচ্ছে। আপনি নিউজ দেখলে দেখবেন 2-3 জনের ছবির মানে মোটামুটি ভিডিও দেখানো হচ্ছে যে এই যে তিনটা নাম আমরা আলোচনা করলাম সেটাই। সো এটা হচ্ছে একটা অবজারভেশন। আরেকটা আমাদের একটা মিসকনসেপশন মনে হয়, এটা একদম নেশন ওয়াইড স্প্রেড করেছে যে ঐক্যমত কমিশন মনে হয় সবাইকে সবকিছুতে একমত করে ফেলবে, বাট পার্সোনালি আই ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য কেস। এখানে হচ্ছে মেজরিটিকে চেষ্টা করবে এমন একটা জায়গায় আনার যেখানে একটা যৌথ ভিত্তি তৈরি হয় জাতীয় স্বার্থ রক্ষার ব্যাপারে, নট নেসেসারিলি যে ওনারা যতগুলো রিফর্ম দিয়েছেন সাংবিধানিক রিফর্ম একমত হতে হবে, এটা কিন্তু এটার উদ্দেশ্য আমার মনে হয় না। আমার মনে হয়েছে ঐক্যমত কমিশন এই জন্য করা হয়েছে যাতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে একটি কমন প্ল্যাটফর্মে আনা যায়, যে যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট আপহোল্ড করতে হবে, অ্যাটলিস্ট ওই জায়গাটাতে যেন সবাই আলোচনায় বসতে পারে। সো দিস ইজ এ নিউ ট্রেন্ড দ্যাট দে আর ট্রাইং টু ক্রিয়েট, যে একটা, এবং এটা খুব পজিটিভ বলে আমি মনে করি, যে জাতীয় স্বার্থে অ্যাটলিস্ট বসা উচিত। এখন দেখেন, আপনি যদি বাস্তবিকভাবে চিন্তা করেন সংবিধানের কি সংশোধন হচ্ছে, আসলে বাংলাদেশের যদি আপনি মাস পিপলে যান, দে আর নট ওয়ারিড অ্যাবাউট দিস। ওনারা কিন্তু এটা চিন্তাই করছে না। মূল চিন্তাটা কি জানেন? মূল চিন্তাটা একটা রাজনৈতিক সরকার আসবে, আমরা তাদেরকে গিয়ে বলবো, আমাদের এমপি থাকবে, আমরা এমপির কাছে গিয়ে এই কথা বলবো, তারা আমাদের কথা বলে সব সমাধান করে কিন্তু দেবে। একটা কল্যাণ রাষ্ট্র তো এভাবে চলতে পারে না আসলে, জনগণকে তো না চিন্তা করলেও চিন্তা করানোর সুযোগ দিতে হবে। এক্স্যাক্টলি। এবং আরেকটা জিনিসও আছে, চিন্তা করার সুযোগের সাথে আপনি যখন একটি অনির্বাচিত সরকারে আসবেন, এখানে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হবে। যেমন এই জুন পর্যন্ত আমাদের দেশে 69টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, প্রেডিকশন অনুযায়ী আগামী বছর সেম টাইমে আরও 117টা বন্ধ হবে। কেন? বিনিয়োগ আসছে না। পৃথিবীর কোনো দেশে, আজকেই তো রিপোর্ট দেখলাম যে বাংলাদেশ যে শীর্ষ 3টি রপ্তানিকারক তাদের মধ্যে বাংলাদেশ একটা অন্যতম দেশ, প্রায় $8 বিলিয়ন হচ্ছে পণ্য রপ্তানি হয়েছে। আরএমজি ওয়াজ অলওয়েজ আওয়ার ক্যাশ কাউ। কিন্তু কথা হচ্ছে আপনার এক্সিস্টিং যে রেটটা আছে, আপনার যে জনসংখ্যা বাড়ছে, আপনার যে বেকারত্ব বাড়ছে, এটার সাথে তো আপনার অবশ্যই সামঞ্জস্যপূর্ণভাবে আপনার কর্মক্ষেত্র বাড়াতে হবে, বা কর্মের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থান করতে হবে। আপনার যদি 117টা আর এদিকে 69টা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তাহলে তো আপনি বাড়াচ্ছেন, আপনি কমাচ্ছেন। এবং আমি বলি, একটা হয় কি, ওরেটর উনি খুব ভালো বলতে পারে, কিন্তু ভালো প্রেজেন্টেশনের সাথে বাস্তবের অবস্থা ইটস মাইলস অ্যাপার্ট। আমরা আইনজীবী, আমি পেশাগতভাবে আইনজীবী, তাহলে আমরা এই ধরনের কিছু দেখছি যে মানে, কারণ ব্যবসায়ীদের সাথেই তো আমাদের কাজ করতে হচ্ছে। কোনো ফরেন ইনভেস্টমেন্ট অনির্বাচিত সরকার অধীনে কমিটমেন্ট হবে, কিন্তু ইনভেস্ট করবে না, বিকজ ওদের জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে তুমি এই কন্ট্রাক্টটা কেন করলা। আরো বলি যে আমরা বন্দর নিয়ে কথা বলছিলাম, চাইলেই হলো দিয়ে দিবেন, কিভাবে দিবেন, ম্যান্ডেটটাকে, এটা র্যাটিফাই কে করবে? আমরা যদি বলি এটা আমাদের হৃৎপিণ্ড, আমরা চিন্তা করব আমার দেশের
যারা ঠিক আছে যদি এটা মনে করেন যে কোনো একটি গোষ্ঠী এটাকে কুক্ষিগত করে রেখেছিল তার থেকে বের করেন, জি। বাট যারা এফিশিয়েন্ট আছে আমার দেশের লোকদেরকে দিয়ে এটা প্রমোট করেন যেন আমরা এটাতে এক্সপার্টিস করতে পারি, আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। মূল বিষয়টা হচ্ছে যে আমরা মানে বারবার ডিউটি শিফট না করে বিএনপি এটা করেছে, এনসিপি এটা করেছে, এটা না করে সরকারের উচিত অতি শীঘ্রই সবার সাথে বসে একটু ঐক্যমতের ভিত্তিতে কিছু বেসিক রিফর্মস দৃশ্যমান করা, যে এই রিফর্মসগুলো উই হ্যাভ ডান। বাকিগুলোতে মেজর যে রিফর্মস আছে জুলাই চার্টার বলেন যেটা বলেন এটাতে একমতে এসে একটি স্ট্রেট গাইডলাইন দিয়ে দেওয়া যে হ্যাঁ দিস ইজ হাউ উই আর গোয়িং টু প্রসিড। আর আপনি বলেছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যে মব জাস্টিসের যে রেটটা পোস্ট অগাস্ট ছিল আপনি যদি দেখেন থিওরিটিক্যালি কিছু কমেছে এবং ইন্টেন্সিটিও কমেছে। আগে তো কি ডলার বলে এইটা বলে মানুষের বাসায় ঢুকে যাচ্ছিল করছিল। আর্মি হ্যাজ বিন ভেরি পেশেন্ট। আমি আজকে এটা আমি একদম ওপেনলি বলতে চাই, বাংলাদেশের আর্মি যে মানে সহ্যশীলতা, পেশেন্স এবং পারসিভারেন্স দেখিয়েছে এগুলাকে কন্ট্রোল করতে, দেখেন আগের মতো ধরলাম গুলি করে মেরে ফেললাম এটা কিন্তু সলিউশন না। যেই একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে জুলাই আগস্টে, এটার থেকে কিন্তু নেশনের বের হতে একটু time এইটা লাগবে। একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি গতকাল প্রেস ক্লাবের সামনে দিয়ে আসছিলাম, সেখানে বোধহয় এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের দাবিতে তখন পুলিশ বোধহয় জলকামান নিক্ষেপ করেছে। তোপখানা রোডের মুখে একদল জটলা দাঁড়িয়ে আছেন, তারা বলছেন আজকের দিন কিন্তু নড়া যাবে না, আজকে থাকতে হবে, পুলিশের আগের মতো না, এখন কিন্তু গুলি করে মেরা ফেলবে না, তো যাই হোক না হোক রাজপথে থাকতে হবে। তো এইটাও কি আমাদের একটা প্রবলেম তৈরি করছে কিনা? না, এটা আসলে হয়েছে কি আমরা যে ধরনের শাসন ব্যবস্থায় 17 বছর ছিলাম, একটা ব্যাড হ্যাবিট কিন্তু ইট গ্রোজ অন ইউ। মানে একটা খারাপ অভ্যাস যখন থাকে, ধরেন যে স্মোক করে সে দেখবেন একটার পর একটা ধরাতেই থাকে, হ্যাঁ, এবং ওর পাশে যে থাকে প্যাসিভ স্মোকার, ও মনে করে যে লোকটা এতগুলো খাচ্ছে একটা দুইটা খায়। তো খারাপ স্বভাবটা একটু সংক্রামক এবং এটাতে আসলে নিজের মধ্যে একটু এটা ডেভেলপ হয়ে যায়। তো আমার মনে হয় আস্তে আস্তে আমরা যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে যাচ্ছি, আমাদের মধ্যে ওই বোধটা আসবে যে অন্যায়ভাবে ওনাদেরও পেশেন্স টেস্ট করাটা প্রয়োজন নাই। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন বা বাংলাদেশ আর্মি বলেন বা যারাই এটার দায়িত্বে আছে, ওনাদেরও তো আসলে রাষ্ট্রের প্রতি ওনারা দায়িত্ব পালন করার চেষ্টা করছেন, এখন করছেন। তো এইটাকেও আসলে পেশেন্স টেস্ট করলে আবার না তারা গুলির জায়গায় ফেরত যেতে হয়, এটা তো আমাদেরও কিছু সংযমের বিষয় আছে। জলকামান এবং পুলিশ ইজ অ্যালাউড টু ইউজ রিজনেবল ফোর্স। আপনার রাস্তা বা জনগণের যাতায়াতের কাছে রিজনেবল ফোর্স, এখন জলকামানে তো আর মানে প্রাণঘাতের জি। বা প্রাণহানির কোনো সংখ্যা থাকে না। তো অতটুক তো তারা ভাই ইটস দেয়ার অ্যালাউড অ্যাজ পার ল। তো এখন এইটাকেও যদি আমরা সুযোগ হিসেবে ধরে নেই, তাহলে আমাদের সাথে অতীতে যারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বা যারা নিষিদ্ধ হওয়ার অলমোস্ট মানবাধিকার লঙ্ঘনের কারণে যাদের রাজনীতি নিষিদ্ধ হওয়ার অবস্থা, তাদের মতো আবার অবস্থা না হয়ে যায় আমাদের। জি, অনেক ধন্যবাদ হিলাল ভাই। প্রিন্স ভাই, আপনার কাছে আমি একটু ফিরি। আমরা যেহেতু মব জাস্টিস নিয়ে আলাপ করছিলাম, এই জায়গাটাতে আলাপে ফেরা প্রয়োজন। যেটা হিলাল ভাই সর্বশেষ শেষ করলেন যে 17 বছরের অভ্যাস কিংবা আমাদের অনেক পুরনো অভ্যাসে, এবং হবস তো বলেছিলেনই মানুষ হচ্ছে অপরাধপ্রবণ সম্ভবত। তো সেই জায়গা থেকেই যে অপরাধপ্রবণ মানুষ, এবং আমরা বোধহয় তার মধ্যে আরেকটু বেশি অপরাধপ্রবণ জাতি হিসেবে, এই অপরাধ প্রবণতা থেকে সরিয়ে আনার জন্য আইন প্রয়োগের বাইরে আসলে কি কি মেকানিজম হতে পারে? না, আমার মনে হয় এটা আপনি যা বলেছেন, এই যে ফেনোমেনাটা, এটা শুধু তো আমাদের এখানে না, পৃথিবীর অন্যান্য জায়গাগুলো তো আছে, সেটা আমরা জানি। এবং এটা একটা কথা আছে, খুবই বিখ্যাত কথা, যে আমরা অনেক সময় রাজনীতি নিয়ে কথা বলি, তার সলিউশন মনে করি। অ্যাকচুয়ালি সলিউশনটা হচ্ছে এটা কালচারে। মানে আমি আমাদের একটা সোসাইটিকে যদি একটা উন্নততর সংস্কৃতির জায়গায় আনতে পারি, তাহলেই কেবলমাত্র সেই জায়গায় যাওয়া সম্ভব। এবং রাজনীতির আলটিমেটলি পজিটিভ রাজনীতির লক্ষ্য এটাই হওয়া উচিত। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রধান বিষয়। যেমন ধরুন, উনিও কথা বলতে যেয়ে বলছিলেন যে ঠিকই আপনার কথার উত্তরে, যে হয়তো মানুষ আজকে মনে করছে সে গুলি করবে না থাকলো, কিন্তু আমাদের তো কতগুলো রেসপন্সিবিলিটি গ্রো করবে, সেই জায়গাটায় যেতে হবে। তাই আসলেই যদি বলেন আলটিমেটলি সমাধান এই ধরনের একটা উন্নতর কালচারের জায়গায় এসে, তবে সেইটা তো আমি খালি বললেই তো হবে না। আপনাকে আমরা যদি সহজে বুঝি, তাহলে হচ্ছে যে এখন যেটা, যখন আইনের শাসন আমি প্রতিষ্ঠা করার জায়গায় যাব, এবং এইটাকে বুঝতে হবে যে উপরে যিনি আছেন তার জন্য আইন যেমন সমভাবে জি। প্রয়োগ হবে, আমার জন্য প্রয়োগ হবে, তাহলে কিন্তু নিচের মানুষও সে তখন তার সচেতনতার জায়গায় যাওয়ার এটা উঠবে। এবং এইটাও কিন্তু পুরো আমাদের এই যে সমাজ যারা পরিচালনা করে, সে আপনি সরকার বলেন, রাজনৈতিক দল বলেন, বিভিন্ন সংস্থাগুলো বলেন, আমাদেরও এক্ষেত্রে একটা দায়িত্বশীল আচরণ করা দরকার। সেইটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মনে করি, আমি সেটা ইচ্ছা করেই প্রথমে বলিনি, যে আগে এই যে জেনে উঠলাম, সেইটাকে আমরা অনেক সময় আলোচনার বাইরে থাকে। সেটা হচ্ছে কি, আপনি যদি একটা সোসাইটিতে মানুষের মিনিমাম নিডস জি। সেইটা পূরণ করার সাথে সাথে
আপনি দুর্বৃত্তায়িত অর্থনীতির ধারা এইটা যদি ভেঙে না ফেলতে পারেন তাহলে কিন্তু ওই নেটসও বাড়তে থাকবে এবং অন্যান্য ঘটনাগুলো ঘটবে। দেখেন একটা সহজ সাধারণ উদাহরণের কথা বলি, আমি যদিও সহজ বললাম, জিনিসটা অত সহজ নয়। তো আমাদের সংবিধানে নানা দুর্বলতা আছে আমরা জানি, কিন্তু দেখবেন যে অনপর্জিত আয় ভোগ করার কোনো অধিকারও কিন্তু সেইখানে নাই, অন্ততপক্ষে এইটুকু তো আছে। কিন্তু আমাদের দেশে পরিস্থিতিটা কি, এই যে লুটপাট অবাধ, এটা একটা অন্যতম প্রধান ব্যাপার না, একটা বড়। তার মানে কথায় থাকলেও এই ধরনের একটা অবাধ লুটপাটের ক্ষেত্র আমরা দেশকে করেছি। এবং সেটা যদি বলেন এর সাথে কে জড়িত না, যদি ওই অর্থে বলেন, প্রথমে তো রাজনীতিবিদদের বলা হতো, কিন্তু গত সংসদে দেখলাম তারাই তো একটা তথ্যপত্র বলেছে, নট অনলি রাজনীতিবিদ, আমলা থেকে শুরু করে অন্যান্য জায়গায় আছে। আমি সেই জায়গায় ও খালি আলোচনাকে ওইখানে কেন্দ্রীভূত করতে চাই না, আমি কেন্দ্রীভূত করতে চাই আপনি মানুষের নিট, তার যে কী বলবো মালিকানার ধরন, আপনি এইরকম একটা জায়গায় যাওয়ার মতো জায়গায় যদি যতক্ষণ পর্যন্ত না যেতে পারছেন তাহলে কিন্তু আপনি ওই আলটিমেট জায়গায় পৌঁছাতে পারবেন না। উদাহরণ হিসাবে বলি, আপনি এখানে বাইদাবাই আলোচনায় একটা কথায় কল্যাণ রাষ্ট্রের কথা আনলেন। আমি যদি বুঝে থাকি যে ঠিক আছে কোনো ইজমের রাষ্ট্র মুখ না বলি, তাইলে যে রাষ্ট্রের কথা সেটা হচ্ছে তো সেই রাষ্ট্র মিনিমাম সকল মানুষের অধিকার, সেই অধিকার কথা বলার অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, খাওয়া পড়ার অধিকার বলেন, এবং সে যেভাবে জীবনযাপন করতে চায় আরও উন্নততর জীবনের ধারা, সেইটাকে সে প্রোটেক্ট করবে, অ্যাসিওর করবে। তার জন্যে আপনি উৎপাদনের প্রাচুর্য গড়ে তোলার সাথে সাথে আপনি একটা সম্পদের সুষম বন্টন এবং অন্যান্য জায়গাগুলো করবেন, যেটা এবারে কিন্তু আন্দোলনে চলে এসেছিল বৈষম্যহীনতার কথা। তার মানে আমি হয়তো অনেক কথা বললাম, কিন্তু আমি বলছি টোটালিটিতে এইরকম যাওয়ার জায়গা ছাড়া একটা পথ আছে বলে মনে হয় না। কিন্তু আমি এই জায়গাটা বলে একটু কংক্রিট করি, সেটা হচ্ছে কি, যে অনেক সময় রাজনীতি বা রাজনৈতিক অঙ্গনের জায়গায় যখন ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেইখানে ছেড়ে যখন গোষ্ঠীতন্ত্র, ব্যক্তিতন্ত্র এইটাকেই প্রধান হয়ে যায়, তখন কিন্তু এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এইটা দেখবেন যে যেন মূল্যহীন হয়ে যায়। তো এইগুলোকে প্রোটেক্ট করার জন্য আপনার একটা সময় আইন দিয়ে করতে হবে, আরেকটা সময় এইটাকে একটা উন্নততর কালচারের মধ্য দিয়ে এই সংকট সমাধানের দিকে যেতে হবে, এবং সেইটা করার জন্য এটা একটা নিরন্তর প্রক্রিয়া। এটা আজকালের মধ্যে হবে তা না, কিন্তু সবাই যদি আমরা একমত হয়ে এই ধারার মধ্যে যেতে পারি তাহলেই হবে। আমি প্রসঙ্গক্রমে একটু প্রভুক্ত হয়ে বলছি যে উনিও বলছিলেন, আপনি একটু তুললেন যে ওই যে ঐক্যমত্য কমিশনের কথা। হ্যাঁ, আমার তো কাল পরশু একমত হবে এই চিন্তাটাই ভুল, কিন্তু যে একসাথে বসা, একসাথে চিন্তা করা পজিটিভ, যে কালচারটা তৈরি করলাম, এই কালচারের ধারাটাও যদি আগাইতে পারি সেটা হচ্ছে এক ধাপ অগ্রগতি। তাহলে এই ধাপ অগ্রগতি করলে ওই অগ্রগতিকে ধরে রেখে আমি নেক্সট ধাপে আগাবো, এই পথেই বোধহয় আমাদের যেতে হবে। তাই ছাড়া তো আমরা সহজ সলিউশন দেখছি না। জি প্রিন্স ভাই, আপনাকে ধন্যবাদ। হেলাল ভাই, রাজনৈতিক দলগুলোর একটা অন্যতম কাঁচামাল হচ্ছে বেকার যুবক, যারা কিনা মিছিল মিটিং করতে পারবে, যারা কিনা রাজনৈতিক দলের নেতাদের সাথে ঘোরাঘুরি করতে পারবে, দিনে 500 টাকা, 200 টাকা, 100 টাকা কিংবা হচ্ছে 3 বেলা খাবারের বিনিময়ে। এটা একটা কমন ফেনোমেনন, এটা সারা বিশ্বব্যাপী এবং বিশেষ করে আমাদের উপমহাদেশে এটা খুব কমন, এবং আমরা নিজেরাও তাই দেখি। একটা দেশের 1.5-2 কোটি যুবক বেকার, যাদের আসলে নির্দিষ্ট কোনো পেশা নেই, কেউ কেউ বিভিন্ন ধরনের অটোরিকশা কিংবা সবজি বিক্রি কিংবা নানা ধরনের কাজ করে বেঁচে থাকেন, তাদের চাকরির নিশ্চয়তা কিংবা তাদের পেশার নিশ্চয়তা নিশ্চিত না করে আসলে এই ধরনের মব জাস্টিস বলেন কিংবা অপরাধ বলেন কমানো সম্ভব না। আমি প্রথমে আমি একটা শব্দে আসলে আমি অনেক দিন ধরেই একটু ডিফার করি, যে বেকার যুবক কর্মসংস্থানের করে দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, রাষ্ট্রের, তার নিজের না। একটা ছেলে তো ইচ্ছা করে কর্মহীন থাকে না, বা একটা মহিলা তো ইচ্ছা করে কর্মহীন থাকে না। রাষ্ট্র তাকে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না দেখেই সে কর্মহীন থাকছে। তো মানে কর্মহীন জনগোষ্ঠীর কথা যদি আমরা বলি, যাদেরকে রাষ্ট্র কর্ম দিতে ব্যর্থ হয়েছে, দেখেন মব জাস্টিসের জন্য এদের প্রয়োজন নেই। মব জাস্টিসে কি 5 লক্ষ লোক যায়? 5 লক্ষ লোক যায় না। মব জাস্টিসে হায়েস্ট দেখবেন 20 থেকে 25 জন, 50 জন, খুব বেশি হলে 100-150 জন যায় মব যারা ক্রিয়েট করে। বাকিরা কিন্তু প্রত্যক্ষদর্শী চিনে কাল নিয়েছে, সবাই দাঁড়ায় দেখে কি হয়েছে। এইটা আমাদের ওই যে আমি একটা শুরুতে বললাম মনস্তত্ত্বের একটা বিষয়, যে কথা জোরে বললে মনে হয় এটা বেশি গ্রহণযোগ্য হবে। আমি আপনার সাথে একটা সিভিল কনভারসেশন, আপনি অনেকে দেখবেন উত্তেজিত হয়ে যায়, মানে একটু চড়া গলায় কথা বলতে চায়। আসলে চড়া বা উচ্চ গলায় উচ্চস্বরে কথা বলে যে মানে ওনার কথাটাকে উনি প্রতিষ্ঠিত করতে চায়, এটা আমাদের মনে হয় একটা মনস্তাত্ত্বিক সমস্যার জায়গা। এই যে বলা হয় জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই। জি জি, না এখন আমরা সেকেন্ডটাতে না, আমরা হয়তো প্রথমেই আছি যে না জোরের জোর যুক্তিতে করে একটা কিছু করব। তো আমি তো শুরুতেই বলেছি, দেখেন একটা আইনের শাসন ব্যবস্থা, তো আইনের বিকল্প তো নেই, এটা তো আপনার আইনি প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। এই জন্য অনেক সময় যখন বিচারের কথাটা উঠে, দেখেন
জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড, আবার একে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। ইউ হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স। আপনি কোনো কিছু স্পেশাল ব্যবস্থার মধ্যে করার দরকার না, আপনি নিয়মিত যেটা প্রক্রিয়া এটাকে যদি সঠিকভাবে মনিটর করেন তাহলে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছে যাব। আরেকটা কথা আমি বলি, আমি অনেকগুলো নেগেটিভ কথা বলেছি, একটা পজিটিভ সাইড বাংলাদেশিদের আমি বলি যেটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে এবং আসলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে একটা আশার আলো দেখিয়েছে। আমেরিকাতে যদি 3-4 ঘন্টা পুলিশ না থাকে, লুটপাট করে দেশ ধ্বংস করে দেবে। দায়িত্ব নিয়ে বলছি, আপনারা দেখেন অনেক সময় ইলেকট্রিসিটি চলে যায়, মুহূর্তের মধ্যে সমস্ত দোকানপাট লুট করে চলে যায়। বাংলাদেশে কিন্তু 5ই আগস্টের পরে বেশ কিছুদিন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কিছু ছিল না ভাই। আপনি দেখেন লুটপাট কিন্তু তেমন হয় নাই ভাই। আপনি যদি শিকাগোর বিভিন্ন আপনি দেখেছেন, আমরা তো এটা তো টিভিতে, ক্যালিফোর্নিয়াতে, লস অ্যাঞ্জেলেসে, মানে একদম সর্বশেষ সভ্যতার, ফ্রান্সেও তো একই এক্স্যাক্টলি, অবস্থা। মানে সভ্যতার চরম, যেগুলো আমরাকে এক্সাম্পল হিসেবে ইউজ করি, ওই সভ্য দেশগুলোর চেয়ে কিন্তু বাংলাদেশিরা বরঞ্চ আমরা অনেক নিজেরা দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে দিয়েছি। পাহারা দিয়েছে। এবং তৎকালীন সময় অত্যন্ত সেন্সিটিভ একটি ধর্মীয় উৎসবও ছিল, সেখানেও কিন্তু কোনো ধরনের অকারেন্স হয় নাই, মানুষ নিজে পাহারা দিয়েছে। সো এই দিক থেকে আমি এটা এই জন্য বললাম, দেখেন আমরা তো দেশকে নিয়ে স্বপ্ন দেখি, আমরা মানুষকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদের কাজটা হচ্ছে এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেয়া। এটা কোনো কারো পক্ষে, কমিউনিস্ট পার্টি বলেন, বিএনপি বলেন, বা যে কোনো রাজনৈতিক দল বলেন, এটা কারো একার পক্ষে সম্ভব নয়। এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে একা সম্ভব না। আমরা যেমন জুলাই আগস্টে সবাই ঐক্যবদ্ধ ছিলাম, নির্বাচন যখন হবে, নির্বাচন পরবর্তী সরকারেরও এই সকলকে দরকার হবে। এই জন্যই কিন্তু আমি ওই ঐক্যমতের কমিশনের বিষয়টা এই জন্য এনেছি। আমাদের এই সরকারের পরেও প্রতিটি রাজনৈতিক দলকে বসতে হবে একসাথে, যাতে ব্রেন স্টর্মিং করে আমরা যাদেরকে কর্ম দিতে পারিনি তাদেরকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এটাকে কিভাবে উন্নত করা যায়, এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের যে সামাজিক অবক্ষয় হয়েছে, কালচারাল যে আমাদের একটা মানে খুব ইমব্যালেন্স হয়ে গেছে, যে মানে আমাদের সাংস্কৃতিকভাবে আমাদের যে ক্ষতি হয়েছে, সেই জায়গাটাতে আমরা সবাইকে কিভাবে আবার নিয়ে পুনর্গঠন করতে পারি এবং দেশকে নিয়ে সামনে যেতে পারি। আমার মনে হয় ঐক্যমত কমিশন নাম দেন, যাই নাম দেন, all Bangladeshis need to sit together and decide positively on national interest issues. এই জন্যই কিন্তু আমি তখন ঐক্যমতের কমিশনটা একটু রিলেভেন্টলি বাট বলেছি। জানি, ধন্যবাদ হেলাল ভাই আপনাকে। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে শেষ করছি আমি। আপনি যেহেতু ফ্রান্স নিয়ে আলাপ হলো, আপনি গোষ্ঠীতন্ত্রের কথা বলছিলেন। আমরা জানি যে ফরাসি বিপ্লবের পর কিন্তু ওই যে গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধেই ফরাসি বিপ্লবটা করা হয়েছিল এবং সেখানে যাকে তাকে গিলোটিনে ফাঁসি দিয়ে দেওয়া হলো। সমাজবিজ্ঞানীরা তখন দেখলেন যে এখানে আসলে এক ধরনের সামাজিক অসুখ তৈরি হয়েছে। তো বাংলাদেশে কি এই মুহূর্তে আসলে কোনো সামাজিক অসুখ আছে কিনা, এবং সেই সামাজিক অসুখ দূর করার জন্য যে মাধ্যমগুলোর কথা আপনারা বললেন, এর বাইরে একাডেমিয়া থেকে শুরু করে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের কোনো দায়িত্ব আছে কিনা? না, প্রথমে আমরা শেষটা বলি, অবশ্যই এই দায়িত্বটা কিন্তু আছে, সবারই আছে, স্টেক হোল্ডারদের আছে। এবং আমরা আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। সেই পরিস্থিতি, আমি রাজনৈতিক পরিস্থিতি না, আমি আপনার কথা যায় আসলাম যে সমাজের যে জায়গাটা, সুতরাং এখানে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে। আমি প্রসঙ্গক্রমে দুইটা কথা একটু এটার সাথে মিলিয়ে বলি, কারণ আপনি কারেক্টলি অ্যাড্রেস করেছেন এই যে বেকারত্বের প্রবলেমটা। দেখেন, এই সময়ই বিশ্বব্যাংকই বলছে 27 লক্ষ বেকার হয়েছে এই আমলে, মানে বেশ কিছুদিন আগে। তার মধ্যে 18 লক্ষ হচ্ছে নারী। তো তার একটা অভিজ্ঞতা আছে না, জি, সেই জায়গাগুলো আছে। আরেকটা বলেছেন, আপনি যখন কথা বলছেন আমার মনে হচ্ছিল, যদিও খুব আমি আলোচনাটা এনজয় করছি বলে খুব বলছি, কাউকে দোষারোপের জায়গা না। কি ঘটনা জানেন, আমি আমার এলাকায় আমার মনে পড়ে আগের সরকার আমলে যখন গেলাম, খুব বাচ্চা ছেলে, খুব ছোট দেখেছি, এসে বললো যে আমি অমুকের ছেলে, চাচা। তাই বললাম তুমি কি করো? বলে দলদারি করি। শব্দটা খেয়াল করেন, আমি খুলনার শব্দ বলছি, দলদারি। তো কিছু আর বললাম না, কিন্তু এবার খুব আমি কথাটা বলতে কেমন তবু বলি। এইবারই এই ঈদের পরে এরকমের আরেকজন, সে এক সময় কিছু চাকরি বাকরি চেয়েছিল, দু এক জায়গায় বলে দেওয়া, আমরা তো আর ওরকম করতে পারি না, তা আসলে তার জন্য কিছু করতে পারিনি। তা আমি তার সাথে দেখাম যে তুমি কেমন আছো, তোমার জন্য তো আমরা কিছু করতেও পারলাম না। তারপরে না, আল্লাহর রহমতে ভালো আছে। আমি তো কোথাও চাকরি টাকরি হয়েছে। তারপর আমাকে কিন্তু জানেন, আমাকে খুব করে দিয়ে কি বলবো, আর বলতেও খারাপ লাগে, শুনলে মাইন্ড করবে হয়তো। সে বললো আমি অমুক ভাইয়ের সাথে আছি। এখন আপনি তার মানে দেখেন, সে হয়তো তার নিজের নিডের জন্যে বা কালচারাল অগ্রগতি আমরাই করতে পারি না, আমি দায়িত্ব আমাদের নিচ্ছি বলেই সেইটা করছে। কিন্তু আমরা যদি ওই ধরনের জায়গাটা আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে কিন্তু এই সংকটের উত্তরণের জায়গায় যেতে পারতাম। যার জন্যে এই ক্ষেত্রে আমাদের পুরো সোসাইটির একটা দায়িত্ব আছে। যেমন কথার কথা উনি এটা বলতে যেয়ে বললেন না, 31 সেকেন্ডে শেষ করে, যেমন সমাজ আমাদের দেখবেন বিগত দিনে আমাদের সমাজটা অনেক সময় দলীয়করণে বিভক্ত করে ফেলানো হয়েছিল।
কিন্তু আমাদের এই সমাজ এখনো পর্যন্ত একটা ইউনিক পজিশন আছে, যতটুকু আছে। আমি অত ওই রকমের মতো অত খারাপ জায়গা আমি দেখছি না, এই কথাটা বলার জন্য বললাম। যতটুকু এখন এই সমাজ আছে অনেক পজিটিভ উপাদান আছে। এই পজিটিভ উপাদান দেখে আমি যদি দেখি উপরে যারা আছে জি। তারা এই ধরনের কোনো 2 নম্বরেরই যাচ্ছে না, তারা মিনিমাম একটা সহনশীল জায়গায় যাচ্ছে। আমরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক পজিটিভ জায়গায় অনেক ধন্যবাদ যেতে পারবো বলে রহিম আমার মনে প্রিন্স হয়। ভাই, ব্যারিস্টার মীর মাহমুদ হিলালুদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা প্রত্যাশা করছি যেভাবেই হোক না কেন আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া কোনো বাস্তব সমাধান হতে পারে না। মব জাস্টিস কিংবা মব লিঞ্চিং এগুলোতে আসলে কোনোভাবেই মুক্তি নেই। তাই আসুন আমরা আমাদের বাংলাদেশকে করার জন্য সময় নিই, নিজেদেরকে গুছিয়ে নিই এবং সবাই যার যার দায়িত্ব পালন করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।